হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। অন্যান্য দিনের তুলনায় আজকের বিকেলটা অদ্ভুত। এই ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, তো এই বৃষ্টি থেমে বাতাসের দমক বয়ে চলেছে। এমন অলস বিকেলে রাজ্যের দুই চোখের পাতা ভরে ঘুম এসে হানা দিচ্ছে, কিন্তু সে ঘুমুতে পারছে না। এদিকে দুপুরের পর থেকে এনিকেও ফোন করে পাওয়া যাচ্ছে না। একা একা কিভাবে একটা কফিশপে অপরিচিত ছেলের সাথে দেখা করবে, সেটা ভেবেই সে কুল কিনারা খুঁজে পাচ্ছে না। সব মিলিয়ে রাজ্য আরামের বদলে অশান্তিজনক এক বিকেল পার করছে। হঠাৎ খট করে দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন তনুজা চৌধুরী। রুমে এসে দেখতে পেলেন বিছানায় মাথা রেখে দালানে পাঠিয়ে ইয়োগা স্টাইলে শুয়ে আছে রাজ্য। আলমারির দরজা খোলা, এলোমেলো করে কিছু ড্রেস বের করে রিডিং টেবিলের উপর ছড়িয়ে রাখা হয়েছে। মেয়ের এহেন অগোছালো অবস্থা দেখে কিছুটা বিরক্তি প্রকাশ করলেন মিসেস তনুজা। কি ব্যাপার, তুই এখনো এভাবে শুয়ে আছিস? ওদিকে তোর বাবা সমানে বকবক করে যাচ্ছে। 6টার মধ্যে তোর ওখানে থাকার কথা, এখন বিকেল 5টা বাজতে চলল। রেডি কখন হবি, আর যাবিই বা কখন? একদমে কথাগুলো বলে মেয়ের মনোভাব বুঝার চেষ্টা করলেন তনুজা। রাজ্য নিজের পোজে বহাল থেকে অসহায়ের মতো করে বলে উঠল, একটা ড্রেসও পরতে ইচ্ছে করছে না মা। এদিকে এনিটাও ফোন তুলছে না, একা একা যেতে মন সায় দিচ্ছে না। তুমিও চলো না মা আমার সাথে। তনুজা ছড়িয়ে রাখা জামা কাপড়ে জহুরি নজর বুলাতে বুলাতে বলে উঠলেন, জীবনে কখনো দেখেছিস মেয়ের ব্লাইন্ড ডেটে মা গিয়েছে? তনুজার কথায় আশাহত হয়ে ধীরে ধীরে বিছানায় বাবু হয়ে আসন করে বসল রাজ্য। এরপর মিনমিন করে বলে উঠল, পাত্র পছন্দ না হলে আমাকে কিন্তু কেউ বিয়ে দিতে পারবে না মা, আগেই বলে দিলাম। তুমি এখনো বসে বসে নিজের ক্যাসেট বাজিয়েই যাচ্ছ, এদিকে ছেলেটা কফিশপে বসে আছে। তোমার আর রেডি হতে হবে না, এভাবেই চলে যাও। বাজখাই গলায় কথাগুলো বলে চশমার উপর দিয়ে চোখ পাকিয়ে রাজ্যের দিকে তাকিয়ে রইলেন রেজওয়ান চৌধুরী। বাবার এমন অদ্ভুত রূপ দেখে বিড়ালের মতো বিছানা থেকে নেমে একটা ক্রপ টপ, লং স্কার্ট আর শ্রাগ নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল রাজ্য। ফ্রেশ হয়ে ড্রেস পাল্টে মুখে হালকা প্রসাধনী লাগিয়ে নিল রাজ্য। মেরুন রঙের ড্রেসের সাথে মিলিয়ে ছোট ইয়ার রিং আর পেন্ডেন্ট পরে নিল। হাতে সিম্পল ব্রেসলেট পরে বড় বড় চোখের কিনারা ঘেঁষে মোটা করে কাজল লেপে দিল। সামান্য ব্লাশ অন টাচ করে ঠোঁটে ম্যাট লিপস্টিক লাগিয়ে কাঁধ পর্যন্ত চুলগুলো এক সাইডে সিথি করে ঘাড়ের দুই পাশে ছেড়ে দিল। নিজেকে ভালো করে খুঁটিয়ে আয়নায় দেখে ফুস করে লম্বা শ্বাস ছেড়ে ছোট হ্যান্ডব্যাগ নিয়ে রুমের বাইরে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে মিসেস তনুজা এবং রেজওয়ান চৌধুরী বসে বসে অপেক্ষা করছিলেন। রাজ্যকে দেখতে পেয়েই রেজওয়ান চৌধুরী উঠে দাঁড়ালেন। কণ্ঠে খানিক নম্রতা ঢেলে রাজ্যকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আমি কখনোই তোমার উপর আমার চাওয়া পাওয়া চাপিয়ে দেইনি। এই ছেলেকেই বিয়ে করতে হবে বিষয়টি এমন নয়। পাত্র পছন্দ না হলেও তার সাথে হাসি মুখে কথা শেষ করে বাড়িতে এসে আমাকে জানাবে। এমন কিছু করো না যাতে আমার বন্ধুর সামনে আমাকে ছোট হতে হয়। রাজ্য জানে তার বাবা কতটা নরম মনের মানুষ। তিনি উপরে যতটা শক্ত, ভেতরে ঠিক ততটাই নরম, একদম নারকেলের মতো। উপরে যতই ধমকা ধমকি করুক, হৃদয়ের সবটা ঢেলেই তিনি রাজ্যকে ভালোবাসেন। রাজ্য আর কথা না বাড়িয়ে ঘাড় কাত করে তার বাবার কথায় সায় জানিয়ে ঘড়িতে সময় দেখে ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল। শহরের নামকরা কফিশপ দ্য ব্লু মুন। 3 তলা বিশিষ্ট এই রেস্টুরেন্টটির দোতলার পুরোটা জুড়েই বিভিন্ন ড্রিঙ্কস আর এপিটাইজার আইটেম দিয়ে ঠাসানো। এখানকার খাবারগুলো অত্যন্ত সুস্বাদু আর ফ্রেশ। টাকাওয়ালা বা পশ শ্রেণীর লোকেদের জন্য এটা হচ্ছে সময় কাটানোর অন্যতম স্থান। বিভিন্ন কাজের তাগিদে এখানে বহুবার রাজ্যের আসা হয়েছে, কিন্তু আজকের আগমনটা ভিন্ন। রেস্টুরেন্টে ঢুকে সিঁড়ি ধরে দোতলায় উঠার পথে সিঁড়ির সাথে লাগোয়া সাইড মিররে নিজেকে আরেকবার ভালোভাবে পর্যবেক্ষণ করে নিল রাজ্য। আর যাই হোক, কারো সামনে নিজেকে জোকার হিসেবে উপস্থাপন করার কোনো ইচ্ছে তার নেই। ছেলে যেহেতু বিদেশি, তার সামনে স্ট্যাবল থাকাই উত্তম। মনে মনে নিজেকে সাহস জুগিয়ে কাচের পুশ করা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল রাজ্য। নিজেদের জন্য রিজার্ভকৃত টেবিলের দিকে নজর দিতেই চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। মুহূর্তেই ফিনফিনে পাতলা ঠোঁট দুটো কিঞ্চিত ফাঁক হয়ে বুকের জমানো কথা গলার কাছে এসে আটকে রইল। নিজের চোখকে অবিশ্বাস করে নিজের হাতে নিজেই চিমটি কেটে ব্যথা উদ্ভট শব্দ করে উঠল।
উরি মারিউ। চোখ দুটো কচলে পিটপিট করে দৃষ্টি সাফ করে আবার সেই টেবিলের দিকে নজর দিল। কালো কুচকুচে এক নাইজেরিয়ান বসে বসে ফোন ঘাটছে সেই টেবিলে। কালোর চোটে তার গাল দুটো চকচক করছে, সাথে টাক মাথাখানাও। সারা শরীর হাতরে ২০ কেজি মাংসও পাওয়া যাবে না, তার মধ্যে বড় বড় বাঁকানো গোঁফ। ছেলেটির এমন রূপে নিজের সেন্স হারালো রাজ্য। আশেপাশে তাকিয়ে খালি একটি টেবিল দেখতে পেয়ে কোনোমতে সেখানে গিয়ে বসে পড়ল। টেবিলের উপর রাখা ফুলদানির ফুল দিয়ে মুখ থেকে ছেলেটির দিকে নজর দিতেই দেখতে পেল ছেলেটি ইতি উতি তাকিমাকি করছে। ছেলেটির হলদেটে চোখ দেখে রাজ্য ভয়ে টেবিলের নিচে মাথা ঢুকিয়ে দিল। হঠাৎই একটা আননোন নম্বর থেকে কল এসে রাজ্যের ফোনটি ভো ভো শব্দে কেঁপে উঠল। ফোনের সাথে সাথে ভয়ে রাজ্যও কেঁপে উঠল। কোনো মতে ফোন সাইলেন্ট করে টেবিলের নিচে মাথা রেখেই ভাবতে লাগল, ইয়া মাবুদ, এ কোনো মুসিবতে বাবা আমায় ফাঁসিয়ে দিল। তার সামনে গিয়ে ১ মিনিট সময় কাটানো আমার পক্ষে সম্ভব না। এখান থেকে বের হলেই যদি ছেলেটি আমাকে দেখে ফেলে তখন? রাজ্য যখন নিজের চিন্তা ভাবনায় মগ্ন তখনই কেউ গমগমে ভরাট কণ্ঠে বলে উঠল, এক্সকিউজ মি, আই হ্যাভ বুক দিস টেবল। এমন কঠিন পরিস্থিতিতে রক্ত হিম করা কণ্ঠে কেঁপে উঠে টেবিলে বিছানো সাদা রঙের কাপড়টাকে খামচে ধরল রাজ্য, কিন্তু মাথা বের করল না। ওপাশের ব্যক্তি এবার চটে গেল, দাঁতে দাঁত পিষে বলে উঠল, কি ব্যাপার, আপনি কি কানে শুনতে পান না, নাকি কোনো ম্যানার্স জানেন না? আর এটা কি ধরনের বসার স্টাইল? নিজের ইজ্জতের এমন ফালুদা অবস্থা দেখে ধীরে ধীরে টেবিলের নিচ থেকে মাথা তুলল রাজ্য। টেবিলের নিচে ঝুঁকে থাকার কারণে তার সেট করা সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে সারা মুখে ভূতের মতো বিছিয়ে রয়েছে। রাজ্য কোনো মতে ২ হাতের সহিত চুলগুলো সরিয়ে মাথা একটু তুলে অনুনয়ের সুরে বলে উঠল, একটু কোঅপারেট করুন প্লিজ, সাংঘাতিক বিপদে পড়েছি। আপনার যা খুশি অর্ডার করে খেয়ে নিন, আমি বিল পে করে দেব প্রমিজ। ওপাশের ব্যক্তি মুখের কথা বলার ভাষা হারালো যেন। যখন মেঘ না চাইতেই বৃষ্টি এসে ধরা দেয় তখন সেই সুখ লুকানোর জায়গার বড্ড অভাব দেখা দেয়। লোকটি ধীর পায়ে রোবটের মতো রাজ্যের পাশে চুপটি করে দুম বসে গেল। রাজ্য মাথা তুলে দ্বিতীয় দফায় লোকটির দিকে তাকিয়ে থ্যাঙ্কস জানাতে গিয়েই শকট হয়ে গেল। আরে এত সেদিনের সেই ঘুষি মেরে দেওয়া বেত্তমিজ ছেলেটা। নিজের চুল নিজেই খামচে ধরে রাজ্য বিড়বিড় করে বলে উঠে, এত এত সারপ্রাইজ রাখা হয়েছে আজকে আমার জন্য। হায় মাবুদ, সারপ্রাইজ দেখে কিডনিতে অ্যাটাক এসে যাচ্ছে। কোনো পাপের শাস্তি এগুলো? নিজের শখের মানুষটি যখন কারো পাশে উপস্থিত থাকে তখন তাকে ছুতে না পারার যে তীব্র নীল কষ্ট হৃদয়ে শেল হয়ে বিধে, এটা ভুক্তভোগী ছাড়া আর কেউ বুঝবে না। যুবরাজের ক্ষেত্রেও তাই হয়েছে। নিজের হাত মুঠি করে সামনের দাঁত দিয়ে কামড়ে ধরে নিজেকে কন্ট্রোল করে যাচ্ছে যুবরাজ। এই মানবীকে সে কখনো এত সুন্দর রূপে দেখেনি। সাজসজ্জাবিহীন সে স্বর্গের পরী, কিন্তু এখন তাকে পরীর রানী মনে হচ্ছে। যুবরাজের ইচ্ছে হচ্ছে এখনই এই মেয়েকে শক্ত করে জড়িয়ে ১০০০ খানেক চুমু দিতে, কিন্তু সেই অধিকার তার নেই। নিজেকে নিজেই হতভাগা ট্যাগ দিয়ে চুপচাপ বসে রইল। ফুলদানি সমেত নিজের মুখ থেকে উঠে দাঁড়াল রাজ্য। আশেপাশে দৃষ্টি মেলে অতীব কৃষ্ণবর্ণ লোকটিকে খুঁজল। কোথাও তাকে না দেখতে পেয়ে যখন স্বস্তির নিঃশ্বাস নিতে যাবে অমনি দেখতে পেল লোকটি তাদের দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে হিতাহিত গান হারিয়ে যুবরাজের কোলে মুখ লুকালো রাজ্য। বেচারা যুবরাজ থরথর করে কেঁপে উঠল। নিজেকে তার পাগল লাগছে, বেসামাল লাগছে। এমন কঠিন পরিস্থিতি তার জীবনে কোনো দিন আসবে সে তা স্বপ্নেও ভাবেনি। নিজেকে বহুত শাসিয়ে ব্যর্থ হয়ে নিজের হাত পরম মমতায় রাজ্যের মাথায় রেখে চুলে বিলি কেটে উঠল যুবরাজ। কিছু সময় পার হতেই রাজ্যের ফোনটি দ্বিতীয় দফায় ভো ভো করে কেঁপে উঠল। দ্রুত স্ক্রিনে চোখ বুলিয়ে নিজের বাবার নম্বর দেখে কাপা কাপা হাতে ফোন রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে রাগী গর্জন ভেসে এলো। কি ব্যাপার রাজ্য, ছেলেটি সমানে তোমাকে ফোন দিয়ে যাচ্ছে, ফোন ও তুলছ না, দেখাও করছ না, একই ফাজলামো? নিজের মুখের এলোমেলো হয়ে যাওয়া কথাগুলোকে কোনো রকমে গুছিয়ে রাজ্য মৃদু কণ্ঠে বলে উঠল, বাবা, ছেলে কি উগান্ডা প্রবাসী? এক চোরে সবগুলো দাঁত ফেলে দেব ফাজিল মেয়ে। ছেলেটি ৩২ নম্বর টেবিলে বসে বসে অপেক্ষা করছে। ৫ মিনিটের মধ্যে তুমি ওর কাছে না পৌঁছালে আমি ওখানে গিয়ে তোমার গাল লাল করে ফেলব। কথাগুলো বলেই গজগজ করতে করতে খট করে ফোনের লাইন কেটে দিলেন রেজওয়ান চৌধুরী। ফোনে বলা কথাগুলো মনে মনে স্মরণ করে ভ্রু কুঁচকে পিছনের দিকে উকি দিল রাজ্য। এরপর জিভ কেটে নিজের মাথায় নিজেই গাঁটটা মেরে বলে উঠল, ধুর গাধি, এটা ৩৪ নম্বর টেবিল। আশেপাশে তাকিয়ে ৩২ নম্বর টেবিলের দিকে নজর দিতেই মুখের ভাষা হারালো রাজ্য। এ কোনো সাধারণ ছেলে নয়।
সে নিশ্চিত অন্য গ্রহের মানুষ। পৃথিবীর মানুষ এত সুন্দর হয় না, হতে পারে না। কি ধবদবে ফর্সা, ফ্রেঞ্চ কাট, খোঁচা খোঁচা দাড়ি, জেল দিয়ে অভিনব কায়দায় সেট করা ঘন বাদামি চুল, গোলাপি ঠোঁট, জিম করা আকর্ষণীয় ফিগার। কি ড্যাসিং! উফ, চোখ জ্বলে গেল। রাজ্যের এমন উদ্ভট ভাবভঙ্গি মোটেও সুবিধার মনে হল না যুবরাজের। সে মুখ ফুটে কিছু বলতেও পারছে না। হঠাৎই সেখানে রায়াফের উপস্থিতি ঘটে। সরি ডুড, একটু দেরি হয়ে গেল। এখনো খাবার অর্ডার করিসনি? কথাগুলো বলতে বলতেই যুবরাজের পাশের মানবীর দিকে নজর যেতেই মুখের ভাষা হারালো রায়াফ। কিছুক্ষণ চুপ থেকে রাজ্যের দিকে আঙ্গুল উঁচিয়ে অবাক চোখে জিজ্ঞেস করে, এই ভূতনীকে? রায়াফের আঙ্গুলি নির্দেশ অনুযায়ী রাজ্যের পানে তাকাতেই ফিক করে হেসে দেয় যুবরাজ। তার দুই চোখের মোটা লেপটানো কাজল ছড়িয়ে ছিটিয়ে গাল পর্যন্ত এসে ঠেকেছে। যুবরাজের হাসি দেখে রায়াফ ও হো হো করে হেসে উঠল। দুটো ছেলের হঠাৎ এমন উদ্ভট হাসিতে বেক্কল বনে গেল রাজ্য। যুবরাজ নিজের ফোনের ক্যামেরা বের করে ছবি তুলে রাজ্যের সামনে মেলে ধরে বলে উঠল, লুকিং লাইক কিউট ভূতনিগি, বলেই ঠোঁট চেপে হেসে উঠল। নিজের এমন ভয়াবহ রূপ দেখে অন্তর্ধক করে উঠল রাজ্যের। অপেক্ষারত ব্যক্তি এই রূপ দেখলে এক সেকেন্ড ও সময় নেবে না তাকে রিজেক্ট করতে। দুই হাত দিয়ে দ্রুত সেই কাজল পরিষ্কার করতে গিয়ে আরও ছড়িয়ে ফেলল সে। যুবরাজ রাজ্যের হাত ধরে থামিয়ে বলে উঠল, আমি হেল্প করছি। টেবিলের উপর থাকা টিস্যু হোল্ডার থেকে টিস্যু নিয়ে আলতো হাতে রাজ্যের থুতনি চেপে ধরে ধীরে ধীরে কাজল মুছার কাছে লেগে গেল যুবরাজ। এই প্রথম রাজ্য যুবরাজের দিকে ভালোভাবে দৃষ্টি মেলে তাকাল। চকচকে ফর্সা ক্লিন শেভ মুখটিতে যেন রাজ্যের মায়া। বাদামি মণিযুক্ত চোখ দুটো কাউকে বশীভূত করার জন্য যথেষ্ট। ডার্ক ব্রাউন ঘাড় সমান স্টাইল করে কাটা চুলগুলো এই যুবকের সৌন্দর্য অন্য সব পুরুষের থেকে 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। ব্ল্যাক রেড ঠোঁট দুটোর সম্মোহন থেকে মুক্তি পাওয়া বড়ই দুষ্কর। জিম করা প্রশস্ত পেটানো শরীরটি যে কোনো মেয়েকে শিহরিত করতে বাধ্য। যুবরাজের মুখের দিকে তাকিয়ে না চাইতেও রাজ্য গলার ট্যাটুর ব্যান্ডেজ লাগানো জায়গায় স্পর্শ করতেই যুবরাজের হাত থেমে যায়। একে অপরের দিকে মোহনীয় ভঙ্গিতে কতক্ষণ চেয়ে থাকে কেউ জানে না। দুজনের ধ্যান ভাঙে ওয়াইটারের কথায়। এক্সকিউজ মি স্যার, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অর্ডার? নিজেকে ধাতস্থ করে চট করে বসা থেকে উঠে দাঁড়ায় রাজ্য। এরপর মাথা নিচু করে বলে উঠে, সরি, আই হ্যাভ টু গো। যুবরাজকে পাশ কাটিয়ে রাজ্য ওয়াশরুমের দিকে ছুটে চলে। এই পুরোটা মুহূর্ত যুবরাজের বক্ষ ছাতিতে ক্রমাগত হাতুড়ি পিটিয়ে চলেছে কেউ। যুবরাজের এই মুহূর্তে ওয়াইটার ছেলেটির পিঠের ছাল তুলতে ইচ্ছে হচ্ছে। কোনো মতে চটে যাওয়া রাগ কন্ট্রোল করে নিজের বুকে হাত চেপে ধরে রায়াফকে উদ্দেশ্য করে যুবরাজ বলে উঠে, যা মন চায় অর্ডার দে, আম ফিলিং সিক। এদিকে হাঁপাতে হাঁপাতে ওয়াশরুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরিপাটি করে নিল রাজ্য। যুবরাজের চোখে দৃষ্টি মেলানোর পর থেকে কোনো কিছুই তার ভালো লাগছে না। নিজের মনের সাথে যুদ্ধ করে পুনরায় নিজেকে গুছিয়ে 32 নম্বর টেবিলের দিকে হাঁটা দিল সে। সামনের দিকে তাকিয়ে দুই মনে হেঁটে চলেছে রাজ্য। সেই দৃষ্টি অনুসরণ করে রাজ্যের গন্তব্য শেষ হতেই দাঁড়িয়ে গেল যুবরাজ। স্টেক কাটার চাকু হাতে নিয়ে নিজের সর্বস্ব শক্তি দিয়ে চেপে ধরে আহত হিংস্র বাঘের ন্যায় আর্তনাদ করে বলে উঠল,